তো চলো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অমধ্যম অনুমান। এই অমধ্যম অনুমানে আবর্তন করো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আবর্তন যদি করতে হয় তাহলে কি করতে হবে? তোমাদের আবর্তনের নিয়ম জানতে হবে, আবর্তনের ছক জানতে হবে। আর প্রাথমিক একটা বিষয় বলে রাখি তোমাদের, যে বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়মগুলো কিন্তু জানতে হবে। মানে ভালো করে বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম কিন্তু তোমাকে জানতেই হবে, তোমাদের জানতেই হবে। তো এখন বিষয়টা হচ্ছে আবর্তনের নিয়ম কি এবং ছকটাই বাকি বা কোন বচনের আবর্তন কি করতে হবে। তো দেখো আমি বলে দিচ্ছি, তোমরা একবার শুনে নাও ভালো করে। আবর্তনের 1 নম্বর নিয়মটা হচ্ছে এরকম যে আশ্রয়বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয়বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয়বাক্যের বিধেয়পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে যে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য যদি সদর্থক বচন হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক বচন হবে, এবং আশ্রয়বাক্য যদি নবার্থক বচন হয় তাহলে সিদ্ধান্ত নবার্থক বচন হবে। আর 4 নম্বর নিয়ম হচ্ছে যে আশ্রয়বাক্যের যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্ত সে পদ ব্যাপ্য হতে পারে না। আশ্রয়বাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্ত সেই পদ ব্যাপ্য হতে পারে না। এখন তোমরা যদি ব্যাপ্যতার নিয়ম না জানো, মানে ব্যাপ্যতার ছকটা যদি না জানো, তাহলে কিন্তু সেটা জেনে নিতে হবে। আমার আগের ভিডিও আপলোড করে দিয়েছি ব্যাপ্যতার ছকে, তোমরা দেখে নিতে পারো, ওখানে গিয়ে অসুবিধার কিছু নাই। তো দেখো, আবর্তন করতে গেলে আমাদেরকে কি জানতে হবে? আবর্তনের নিয়ম আর আবর্তনের ছক। ছকটা কি? এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই, আর ও থেকে অসম্ভব। ও বচন আবর্তন সম্ভব নয়। আচ্ছা, এই গেল দিক। এবার পরীক্ষায় দিবে কি? আবর্তন করো। তাহলে আবর্তন করো কি? এখানে দিয়ে দেবে 4 দুগুণে 8, বা একটা প্রশ্ন জড়িয়ে দিল, দিয়ে তারপরে তখন বলে দিল যে আবর্তন করো। তাহলে তোমাকে জানতে হবে যে আবর্তন কিভাবে আমি করব। দেখো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা শিখে যাবে। তো প্রশ্ন দিয়ে দিল পরীক্ষাতে হয়তো যে কতিপয় শিক্ষক জ্ঞানী। আমি জাস্ট লিখছি, তোমরা দেখে নাও। কতিপয় শিক্ষক জ্ঞানী, এই হচ্ছে একটা বাক্য। এখন তোমরা দেখো ভালো করে লক্ষ্য করবে তোমরা যে কতিপয় শিক্ষক জ্ঞানী। এখন বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে প্রাথমিক কিন্তু কিছু নিয়ম তোমাদেরকে জানতেই হবে। লজিক কিন্তু মুখস্থ করা যায় না, আর মুখস্থ করা মানে মূর্খতা, মূর্খতা ছাড়া আর কিছুই না। তো দেখো, কতিপয় থাকলে কি বচন করতে হয়? তোমরা জানো যে কতিপয় সমত বেশিরভাগ, অল্প, কোনো কোনো, কিছু কিছু ইত্যাদি বাক্যে থাকলে বাক্যটিকে বিশেষ সদর্থক বচন অর্থাৎ আই বচনে রূপান্তরিত করতে হয়। এবং যদি নবার্থক চিহ্ন থাকে তাহলে কি করতে হবে? ও বচনে, বিশেষ নবার্থক বচনে। তো দেখো, এখানে কতিপয়ের সঙ্গে নবার্থক চিহ্ন নাই, কাজে এটা কি হবে? আই বচন। তাহলে আবর্তন করতে গেলে কি করতে হবে? আমাকে এখানে লিখতে হবে বাক্যটি তর্কবিদ্যার সম্মত রূপ। আমি লিখছি, দেখে নাও তোমরা। বাক্যটির তর্কবিদ্যার সম্মত রূপ হয়ে গেল। বিসর্গ দিয়ে ড্যাশ দিয়ে দিলাম। এবার আবর্তনের ক্ষেত্রে কি হয়? আবর্তনের ক্ষেত্রে যেটা আশ্রয় বাক্য সেটাকে বলা হয় আবর্তনীয়। পরীক্ষায় থাকে কিন্তু, বলে দিলাম আমি। আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। সিদ্ধান্তকে কি বলা হয়? আবর্তিত। এই গেল দিক। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আইবচন। তাহলে আমরা আইবচন করে নিব। কি রকম আইবচন দেখে নাও। আইবচনে কি হয়? ডবল কোনো হয়, অর্থাৎ কোনো কোনো। তাহলে কোনো কোনো শিক্ষক হয় জ্ঞানী। এই গেল আমার আইবচন। এবার আইবচনের কি বলেছিলাম? আইবচনের আবর্তন আমরা কি করব? আইবচনের আবর্তন আমরা করব কি? আই থেকে আই হয়। তাহলে আই থেকে যখন আমরা আই করব তখন কি হবে? আই মানে ডবল কোনো হলো, মানে কোনো কোনো। এবার নিয়মটা দেখো ভালো করে। উদ্দেশ্য পদ, বিধেয় পদ। তাহলে উদ্দেশ্য বিধেয় আর বিধেয় উদ্দেশ্য হয়, তাহলে জ্ঞানীটা আগে চলে আসবে। তাহলে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষক। তাহলে আই থেকে আই হয়ে গেল। উদ্দেশ্য বিধেয় হলো আর বিধেয় উদ্দেশ্য হলো। ক্লিয়ার? ব্যক্তিটার অলঙ্কার লাগালে আমাদের বচনটা কি হয়? একটু সুন্দর হয়। সবসময় চেষ্টা করতে হবে আমাদের বচনগুলোকে সুন্দরভাবে তুলে ধরার। তাহলে এটা হচ্ছে আবর্তন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও। পরীক্ষায় বলে দেবে আবর্তন করো। আমি জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে কতিপয় শিক্ষক হয় জ্ঞানী। একদম সাধারণ, একেবারে সাধারণ একটা উদাহরণ আমি তুলে ধরেছি। আরো জটিল জটিল উদাহরণ নিয়ে আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে আমার। তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটাকে, আর অবশ্যই সাপোর্ট করো, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই তোমাদের আমি চাই। বাক্যটি তর্কবিদ্যার সম্মত রূপ। যখন তুমি কোনো বাক্যকে বচন করবে তখনই কিন্তু এই কথাটা লিখবে, বাক্যটি তর্কবিদ্যার সম্মত রূপ কিংবা লজিক্যাল ফর্ম। আবর্তনীয় আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, আর
আবর্তিত হচ্ছে সিদ্ধান্ত। তাহলে কি হলো, আইবচন যেহেতু হয় কতিপয় থাকার জন্য, সুতরাং কোনো শিক্ষক হয় জ্ঞানী, হয়ে গেল। এবার উদ্দেশ্য বিধেয়, বিধেয় উদ্দেশ্য হয়, গুণ অভিন্ন হয়, আমি বলে দিয়েছি। তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষক, বোঝা গেল। আই, এই হচ্ছে আই থেকে আইবচনের কি আবর্তন। একটা বাক্যকে কিভাবে তোমাকে আবর্তন করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আবর্তন করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে, যে বাক্যটা থাকবে সেই বাক্যটাকে প্রথমে দেখতে হবে কি বচন করা যায়, কি বচন করা যায় সেটা দেখে নিতে হবে। তারপরে কি করবে, বাক্যটি তর্কবিদ্যার সমদ্রুপ, এবং স্টেপ 1 স্টেপ 2 তে কি করবে, প্রথমে লিখবে আবর্তনীয়, তারপরে লিখবে আবর্তিত, দিয়ে বিসর্গ দিয়ে ছেড়ে দিলে। এবার বচনটা যেহেতু এখানে আই হয়েছে, সুতরাং আমি আই করেছি, আবর্তনের যে নিয়ম সেই নিয়মগুলোকে আমি ফলো করেছি, বাস। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো।